হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে এই যে আমাদের ওয়াইটিতে যে ঝড়টা চলছে, আজকে প্রায় 3 বছর থেকে যেই ঝড়টা চলছে দেবনাথ পরিবার, মজুমদার পরিবার এবং পাল পরিবারের মধ্যে, এই যে এই 3টে পরিবারের মধ্যে 3টে বাচ্চাকে নিয়ে যেই সমালোচনার ঝড় আজকে 3 বছর থেকে চলছে, এবং সেই সমালোচনার ঝড়ে আজকে 3টে ফ্যামিলি এই ঝড়টাকে তুলে পুরো ওয়াইটি থেকে ইনকাম করে নিজেদের চ্যানেল গ্রো করেছে, ইনকাম করেছে এবং মাঝখান দিয়ে কি হয়েছে, প্রত্যেকটা ভিউয়ার্সের মাথা আজকে হ্যাং হয়ে গেছে। আজকে ভিউয়ার্সরা তাদের জন্য রাত্রের ঘুম নষ্ট করেছে, ভিউয়ার্সরা শান্তিমতো ঘুমাতে পারছে না, শান্তিমতো খেতে পারছে না, ভিউয়ার্সদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। যেমন এতদিন ধরে ক্রিয়েটার টু ক্রিয়েটারে লড়াই হয়েছে, তোমরা দেখেছো যে এইটাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে এমন কোনো ক্রিয়েটার নেই যে এদের নিয়ে ভিডিও করেছে এবং গালিগালাজ খায়নি। কোনো ক্রিয়েটার এমন নেই যারা গালিগালাজ খায়নি। প্রথম থেকে ঘটনাটা দেখো, এই যে রিসেন্ট যেটা ঘটেছে, প্রথমে আমরা কি দেখলাম যে না, চিঙ্কি দির কাছে গিয়ে প্রথমে একটা কোনো একজন ভিউয়ার্স মারফত হঠাৎ করে ঝিমি এসে লাইভে কান্নাকাটি, নাকি তার বাড়িতে তাকে খুব টর্চার করা হচ্ছে, তার বাবা তাকে অত্যাচার করছে, সে থাকতে পারছে না, কান্নাকাটি। এবং সেইখানে কোনো একজন ভিউয়ার্স বাবলিদির সঙ্গে যোগাযোগ করে, মুখার্জিদির সাথে। এবার সেইখানে বাবলিদির সাথে যোগাযোগ করার পরে সেখান থেকে বাবলিদিকে কি করা হলো, নিয়ে আসা হলো। এবং বাবলিদি এই ঘটনাটা, এদের চ্যানেল সম্বন্ধে কিচ্ছু জানে না, ইউটিউব সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। উনি আসলেন এবং উনি রাত দিন খেটে পুরো ঘটনাটা পাবলিকের কাছ থেকে জানলেন, পাবলিকের মতামত নিলেন, সারা রাত ধরে লাইভ করলেন। প্রত্যেকটা মানুষ লাইভে তার সঙ্গে জাগলো এবং প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সহকারে তার মতামত পেশ করলো। যেখানে যে পয়েন্ট ভুল করছে অন্য একজন সাধারণ মানুষ সেখানে সেই পয়েন্টগুলো তুলে ধরছে, এইরকম সিচুয়েশন আর কি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা ব্যাপার উনি সলভ করে যখন উনি আসলেন, যে উনি 3টে ফ্যামিলির সঙ্গেই আলোচনা করতে চাইলেন, 3জনকেই উনি ন্যায় দিতে চাইলেন। সেইখানে তখন কি হলো, যে জামাই বাবা জীবন যিনি রয়েছেন রিতম, সে পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। তাকে সেই সময় কে বোঝালো, আমাদের জাস্ট দিদি এবং আমাদের ওই টেরাটিয়া এখন যাকে বলছে, আমাদের ওই বোনকে আর কি, ওকে বলছে। ওরা দুইজন সেই সময় একে বোঝালো যে না, তুই কিছুতেই বাবলিদির কাছে যাবি না, বাবলিদির কথা শুনবি না, ওনার কাছে যাবি না। ও তখন কি করলো, এই রিতম তখন কি করলো, বাবলিদি যে ঘটনাটা ঘটাতে চেয়েছিল, যে 3জনের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল, সমালোচনাটা সম্পূর্ণ ওয়াইটি থেকে বন্ধ করতে চেয়েছিল, এই 3টে পরিবার নিয়ে সমালোচনা হবে না, এই 3টে পরিবারের লোকজনের গায়ে কাদা ছেটাছেটি করবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা থমথমে সিচুয়েশন তৈরি হলো। সমালোচনা না করলে তো ভাই পেটের ভাত হজম হবে না, তাহলে কি করে চলবে? চলে আসলো তখন, সেখানে নিয়ে আসা হলো এমন একজন সমাজসেবীকে যে নাকি বাবলিদির এগেইনস্ট, বাবলিদিকে উনি পছন্দ করেন না, বাবলিদির অ্যান্টি, উনি হচ্ছেন বাবলিদির অ্যান্টি। সঙ্গীতাদিকে নিয়ে আসা হলো এবং সঙ্গীতাদি যখনই এই ব্যাপারটাতে এন্ট্রি করলো, সঙ্গীতাদি তখন এই দেবনাথ পরিবারের ছেলেটির পক্ষ নিয়ে কথা বলল। এবং সেখানে ঝিমিকে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না শ্বশুর বাড়িতে, যদি ঢুকতে দেয় ঝিমিকেও আটকে রাখা হবে, তার সঙ্গে বাবলিদিকেও আটকে রাখা হবে এবং ঝিমির কাছ থেকে টাকা নেওয়া হবে, যে কেস বাবদ ঝিমি যে কেস করেছে সেই কেস লড়ার টাকা ঝিমির কাছ থেকে নেওয়া হবে। এইরকম সব কথোপকথন আমরা শুনতে পেলাম। ভালো কথা, সেখানে কি হলো, বাবলিদি এই ব্যাপারটা থেকে টোটালি সরে গেলেন। উনি বললেন যে না, আমি এই ব্যাপারটাতে থাকবো না, কারণ এই ব্যাপারটাতে বাবলিদিও ধর্নায় নামতে চেয়েছিলেন, বাবলিদিও বসতে। হঠাৎ করে কি হলো না, বাবলিদি এই টিপালের
সঙ্গে যোগাযোগ করে ওই দেবনাথ পরিবারের নয় মজুমদার পরিবারের মালকিনের সঙ্গে যোগাযোগ করলেন, ফোনে কথা বললেন এবং সেইখানে ওদের প্রথম বিয়ের যে ডিভোর্সের যে কাগজ, যেই স্ট্যাম্প পেপারে সই করে ডিভোর্সটা করা হয়েছিল সেই কাগজটা আনার ব্যাপারে কথোপকথন বলে গেলেন এবং সেই জায়গায় একটা ঝামেলা সৃষ্টি হলো পিপালের সঙ্গে টিপালের, এবং পিপালের সঙ্গে টিপালের যখন ঝামেলা সৃষ্টি হলো সেখানে রীতিমতন বাবলিদিকে একেবারে তার চরিত্রকে কালিমালিপ্ত করা হলো। তিনি টিপালের সঙ্গে সম্পর্ক করেছেন এরকম একটা ব্যাপার আর কি মানে বোঝানোর চেষ্টা করা হলো। মানে পিপাল এমন একটা বোঝাতে চাইলো যে মনে হয় উনিই আর কি ওনার স্বামীর সঙ্গে সম্পর্ক করেছেন। কেন আমাদের চিঙ্কিদিকে ফোন না করে কেন টিপালকে ফোন করলো, এটা নিয়ে তোমরা সবাই দেখেছো জল ঘোলা হলো, নোংরা কাদা ছড়াছড়ি হলো, উনি এই ব্যাপারটা থেকে সরে গেলেন, ভালো কথা। এবার সেখানে আমাদের এই সঙ্গীতাদি ঢুকলেন, সঙ্গীতাদি ঢোকার পরে সঙ্গীতাদি কিন্তু যেই জিনিসটা বাবলিদি করতে চাইছিলেন সেম টু সেম সেই একই স্টেপ একই জিনিসও উনি কিন্তু করতে শুরু করলেন এবং সেখানে ওনার কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল, ওনার স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল। উনি প্রথমে ঢোকার পরে ঝিমি সম্বন্ধে যেই কথাগুলো বলেছেন পরবর্তীকালে কিন্তু সেই কথাগুলো চেঞ্জ হতে থাকলো। উনি কি বললেন যে এখানে ঝিমি নয়, এখানে হচ্ছে রিতম কালপিট, রিতম নোংরা এবং রিতম দুটো ছেলে নিয়ে খেলছে, যেটা কিন্তু বাবলিদিও রিয়েলাইজ করতে পেরেছিল এবং বাবলিদি বলেও ছিল যে রিতম সামনে যেটা দেখাচ্ছে তার পেছনের গল্পটা কি সেটা আমাকে জানতে হবে, সেটা বুঝতে হবে এবং সেটার মধ্যে কতটা জল মিশানো আছে সেটা ভিউয়ার্সদেরকে তুলে ধরতে হবে। এবার সেই জায়গায় একই কাজ কিন্তু উনিও করলেন। তবুও আমরা কিন্তু এটাই ভেবেছি যে না, মেয়েটার জন্য মেন হচ্ছে মেয়েটার ঝিমির কি হওয়া দরকার, জাস্টিস পাওয়া দরকার। কারণ ঝিমির সঙ্গে যেই অন্যায়টা হচ্ছে, বিবাহিত একটা মেয়ে থাকা সত্ত্বেও সে বারবার তার স্বামীর কাছে যেতে চাইছে, স্বামীর সংসার করতে চাইছে, কিন্তু তাকে কিছুতেই স্বামীর ঘর করতে দেওয়া হচ্ছে না। এবার সেখানে দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গীতাদি ওকে বাড়িতে পৌঁছে দিল এবং পৌঁছে দেওয়ার পরে সঙ্গীতাদি কিন্তু ভালোভাবে ওকে পৌঁছে দিল। ওদের মতে সঙ্গীতাদির কথা শুনে আমি যেইটুকু বুঝেছি যে ওরা ভালোভাবে মেনে নিয়েছে। তারপরে এটা সঙ্গীতাদির মুখে শুনলাম, তারপরেই ছেলেটার মা লাইভ করে এসে বলল, প্রথমে ছেলেটা রিতম এসে বলল আমাকে জোর করে চাপিয়ে দিয়ে গেছে, আমার কোনো দোষ নেই, আমার কিচ্ছু করার উপায় ছিল না বলা হলো। এবং তারপরে ওর মাও রাত্রিবেলায় বাইরে এসে লাইভ করে বোঝানোর চেষ্টা করলো যে ঝিমিকে জোর জবরদস্তি পচা আলুর বস্তার মতন ছুঁড়ে ঢুকিয়ে দিয়ে এসছে এবং ঝিমিও সেখানে যেতে চায়নি। ঝিমিও নাকি কান্নাকাটি করেছে, মানে রাস্তায় লুটোপুটি খেয়েছে না যাওয়ার জন্য, মানে চলে আসার জন্য, কিন্তু সঙ্গীতাদি কোনো কথা শোনেনি। এবার সেইখানে আরেকজন তৃতীয় ব্যক্তিকে ঢোকানো হলো আমাদের জাস্টকে, এবং জাস্ট সেখানে গেল, জাস্ট গিয়ে পুরো ঘটনাটার দেখলো, সার্ভে করলো এবং জানা গেল যে না, এখানে রিতম যেটা লাইভে বলছে বা ক্যামেরা খুলে বলছে ভেতরের ঘটনা সম্পূর্ণ অন্য। ভেতরে ওরা ভালো আছে, ওরা সুখে আছে, ওরা আনন্দে আছে, এটা কিন্তু জাস্ট বলছে। তারপরেও বারবার কিন্তু মানে ছেলেটি এসে আরেকটা ঘটনা বলছে, ছেলেটা এসে লাইভে বলছে যে ও ভালো নেই, ও দিশানিকে ভালোবাসে, ওকে জোর করে ঝিমিকে চাপিয়ে দেওয়া হয়েছে, সংসার করছে, জাস্ট গিয়ে দেখছে, জাস্ট এসে বলছে ওরা ভালো আছে, ওরা সংসার করছে, কিন্তু তারপরেও এই ছেলেটি লাইভে বসে, স্ট্রিম লাইভে বসে এসব কথা বলে যাচ্ছে পাশে বউকে নিয়ে। আবার সেটা শুধু তাই নয়, তারপরে শোনা যাচ্ছে ঝিমি কান্নাকাটি করছে, আবার রাত্রি 2টোর সময় ঝিমিকে বসিয়ে ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে যে না, ওরা ভালো আছে। এবার সাধারণ ভিউয়ার্সরা পাজেলড হয়ে যাচ্ছে এই ব্যাপারটাতে। সাধারণ ভিউয়ার্সরা ব্যাপারটা কি হচ্ছে বুঝতেই পারছে না যে এটা, আমার তো মনে হচ্ছে এটা একটা ভিউজের গেম চলছে। আজকে আমরা প্রত্যেকে রাজি, প্রত্যেকে এই যে স্ট্রিম লাইভগুলো একটার পর একটা হচ্ছে কিনা, কেউ জাস্টিস ফর দিশানি, কেউ জাস্টিস ফর ঝিমি বলছে,
ঠিক আছে, এবার প্রত্যেকটা ভিউয়ার যে যাকে পছন্দ করে সে তার মতন গিয়ে মতামত পেশ করছে। কেউ ঝিমিকে পছন্দ করে, তারা জাস্টিস ঝিমি চাইছে, কেউ দিশানিকে পছন্দ করে, জাস্টিস দিশানি চাইছে। হ্যাঁ, এবার এইখানে দাঁড়িয়ে এই যে ছেলেটি মাঝখান থেকে তার ফ্যামিলি পুরো দেখুন গেম খেলছে, কিন্তু একটার পর একটা সমালোচনামূলক ভিডিও দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বলছে, বাইরে বলছে আমরা ভালো নেই, অথচ ওইদিকে যে ওর এক্স ওয়াইফ সেও কিন্তু এইটার পুরো দমে ফুলটু আনন্দ নিচ্ছে, মানে একদম ভিউজের টান টান উত্তেজনায় একেবারে ভালোভাবে ভিউজ কামিয়ে নিচ্ছে। যখন ছেলেটি অন লাইভে বলছে আমি দিশানিকে ভালোবাসি, তখন ভালোবাসার রিলস দিচ্ছে, মানে আমাকে আনন্দ যে পুরো সোশ্যাল মিডিয়ায় আমাকে ভালোবাসে সেটা স্বীকার করেছে, এই যে আনন্দ উল্লাস, তাই জন্য ভালোবাসার ভিডিও। আবার যখন ঝিমি আর রিতম দুজনে সুন্দর সংসার করছে, তখন আবার কি দিচ্ছে, তখন দুঃখের কান্নার সিচুয়েশন, চোখের থেকে টপ টপ করে জল পড়ছে, সেই ভিডিও হ্যাঁ পাবলিক করছে, সেই রিলস দিচ্ছে। লোকে দেখে যারা দিশানিকে পছন্দ করে কেঁদে কেটে অস্থির হচ্ছে, কি করলো, কি হলো, হায় হায় এই মেয়েটার জীবনটাকে পুরো নরক করে দিল। কিন্তু আলটিমেটলি দেখুন, আমার মনে হচ্ছে পুরো ভিউজ কামানোর গেম চলছে, একটা ভিউজ কামানোর গেম চলছে। আজকে এই যে মানে ধর্নায় বসার কথা হচ্ছে যে জাস্টিস ফর ঝিমি, কখন না যদি ওরা ঝিমিকে বের করে দেয়, বা ঝিমিকে যদি ওরা না রাখে, বা ঝিমিকে ওরা টর্চার করছে, এটা প্রমাণিত হয়। কিন্তু প্রমাণিত কি হচ্ছে, আমাদের জাস্ট গিয়ে কি দেখেছে যে না, ওরা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কই পালন করছে, ওরা কিন্তু ভালো আছে। ওরা ক্যামেরায় রিতম একরকম দেখাচ্ছে, বাস্তবে রিতম আরেক রকম রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমাদের উদ্দেশ্য কি, ছেলেটি মেয়েটি ভালো থাকুক, সেখানে তাহলে আর আন্দোলনের কোনো প্রশ্নই আসে না, তাই না? আন্দোলনটা আমরা কখন করব, যখন ওরা খারাপ থাকবে, মেয়েটার ওপরে অত্যাচার হবে, ছেলেটি দুটো মেয়েকে নিয়ে যে সংসার করার মানে যদি আর কি সত্যি সেটা করার চেষ্টা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আন্দোলন হবে, ভয়ঙ্কর আন্দোলন হবে। প্রত্যেকটা মানুষ রেডি রয়েছে, জিমির ওপরে একটা আঁচ আসবে, জিমির সঙ্গে একটা পলিটিক্স হবে, জিমিকে অত্যাচার করা হবে, সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া হবে। কিন্তু এমতন অবস্থায় হঠাৎ করে কালকে রাত্রিবেলায় হ্যাঁ ওর নাম কি বলে আরেকটা নতুন একটা গেম খেলা হলো, এবং নতুন একটা জিনিস হ্যাঁ করা হলো, মার্কেটে ছড়ানো হলো কি না, যে যেরকম তোমার ছড়ানো হলো কি বাবলি দি আমাদের এই দিশানির কাছ থেকে 65,000 টাকা খেয়েছে। কালকে রাত্রিবেলায় শুনে আয়াম তো অবাক, কি ব্যাপার হলো? বাবলিদের মতন মানুষ যাকে আমরা দেখেছি, যে আমি যতটুকু ভিডিওর মাধ্যমে দেখেছি, উনি নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন, পুরো ব্যাপারটাতে কারো কাছ থেকে 1 পয়সা উনি নেননি। হঠাৎ করে যদি শুনি আমি যে মানুষটা 65,000 টাকা নিল কিসের জন্য, না ঝিমিকে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য। এবং সেখানে মানে ওর নাম কি বলে, যিনি ঝিমিকে ধরে প্রচুর পরিমাণে ঝিমির কষ্টে কাঁদলেন, ঝিমিকে নিজের সন্তানের সঙ্গে তুলনা করলেন, ঝিমিকে নিজের মাসি ঝিমির মাসি হন উনি বললেন, সেখানে দাঁড়িয়ে আজকে যদি হঠাৎ করে আমরা শুনি সাধারণ ভিউয়ার্সরা যে এখানে বাবলিদি 65,000 টাকা খেয়েছে, কার কাছ থেকে, দিশানির কাছ থেকে 65,000 টাকা খেয়েছে। এবং দিশানির কাছ থেকে 65,000 খেয়ে কি ব্যাপারে খেয়েছে, না রিতম বাড়ির থেকে 10 দিনের জন্য বাইরে থাকবে এবং ঝিমিকে তার পরিবারে চলে যেতে হবে, ঝিমি এই বাড়িতে শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। এবার কালকে আমি তো এই ঘটনাটা শুনলাম, প্রথম আমি শুনলাম ধরিদির ওর নাম কি বলে লাইভে,
আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আমি কমেন্টও করলাম ধরিদিকে যে ধরিদি এটা কি শুনছি। ধরিত্রীদি বললে হ্যাঁ সত্যি তনুশ্রী এরকম ঘটনা ঘটেছে। এবার কনফার্ম মানে খবর যে এরকম ঘটনা ঘটেছে। এবার দেখুন ভেতরের খবর কি আমি জানি না, আমার কারোর সঙ্গে যোগাযোগ নেই, আমি বলতেও পারবো না যে সত্যি বা এমন কোনো প্রুফ পাইনি আমি যে বা মানে এরকম ঘটনা ঘটেছে। এবার কালকে রাত্রিবেলায় হ্যাঁ ফেসবুকে বাবলিদির একটা লাইভ হলো এবং সেই লাইভে বেশ কিছু ইউটিউবারও ছিল। অভিকে তো আমি দেখেছি, অভি ছিল, আর অন্য কেউ ছিল কিনা তার আগে আমি জানি না। হ্যাঁ সেখানে অনেকেই ভিউয়ার্সরা গিয়ে গিয়ে ওনার কাছে প্রশ্ন করছে যে এই রকম ওয়ার্ল্ড এবং এই রকম ওর নাম কি বলে ধরিত্রীদি এরকম এরা আপনার সম্বন্ধে এই কথা বলছে যে 65,000 টাকা আপনি নাকি খেয়েছেন। এবং সেইখানে যারা বাবলিদিকে পছন্দ করে সেই সব ভিউয়ার্সরা বা বাবলিদির ফলোয়ার্সরা তারা ফোন ধরে তারা দিদিকে অনেক রকম বললেন যে আপনি এই ব্যাপারটাতে ঢুকবেন না, আপনি এই ব্যাপারটাতে কিছু করবেন না এবং আপনি কোনো ক্লারিফিকেশন দেবেন না। বাবলিদিকে বলছে আপনি কোনো ক্লারিফিকেশন দেবেন না। এবার বাবলিদি বলছে আমি কোনো টাকা পয়সা নেইনি। কিন্তু আমার বক্তব্য তাহলে কে বা কারা মার্কেটে ওয়াইটিতে এই ধরনের নোংরা সমালোচনা ছুড়ে দিচ্ছে যে এইটা যখনই শোনা হবে তখনই আবার যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি বাবলিদি এবং সঙ্গীতাদির মধ্যে একটা মত পার্থক্য রয়েছে। এরা দুজন হচ্ছে সমাজসেবী হলেও দুইজন দুই রকম পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করে। বাবলিদি টাকা নিয়ে কাজ করে যেটা সঙ্গীতাদি পছন্দ করেন না। বাবলিদি ফিল্ডে নেমে ঘন্টার পর ঘন্টা লাইভের মাধ্যমে কাজ করেন যেটা সঙ্গীতাদি পছন্দ করেন না। এবার সেই জায়গায় বাবলিদির পয়েন্ট অফ ভিউ একরকম, সঙ্গীতাদির পয়েন্ট অফ ভিউ আরেক রকম হতেই পারে, কিন্তু এই দুজনের পয়েন্ট অফ ভিউ আলাদা বলে এদের দুজনকে হ্যাঁ ভিউ কিছু ক্রিয়েটাররা সমালোচনা ক্রিয়েট করার জন্য ইউজ করছে না। তো আমার এই প্রশ্নটা বারবার মাথার মধ্যে খেলছে যে এই দুজন, কারণ এরা দুজনই কিন্তু ইউটিউবের সমালোচনার জগৎ সম্বন্ধে একেবারেই অজ্ঞ। তারা কিন্তু জানেন না যে ইউটিউবে কি করে কি নোংরা পলিটিক্স করে সমালোচনা তৈরি করা হয়, তারা কিন্তু জানেন না। সেখানে আমার বক্তব্য এই দুজনকে সমাজসেবী দুই দিদিকে কাজে লাগিয়ে পেছন থেকে অন্য কেউ গেম খেলছে না তো সমালোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেখানে বাবলিদি যখন সমালোচনাটা বন্ধ করতে চেয়েছিল এবং চিন্তা করে দেখুন ভিউয়ার সেই সময় কিন্তু সমালোচনাটা অনেকটা পরিমাণে বন্ধ হয়ে গেছিল। দুটো পরিবারের মধ্যে সমালোচনা বন্ধ হয়ে গেছিল এবং সেখানে হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার কি করছিল, সমালোচনা করছিল এই ব্যাপারটা নিয়ে, কিন্তু সেইভাবে ভিউজ হচ্ছিল না। কিন্তু আজকে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে কি পরিস্থিতি, দেবনাথ পরিবারের ছেলেটির ভিউজ আপ হয়েছে চরম লেভেলে এবং সেইখানে দিশানির ভিউজ আপ হয়েছে। তারপরে শুধু তাই নয়, দিশানির ভিডিও ক্লিপিংস এবং রিতমের ভিডিও ক্লিপিংসগুলো তুলে তুলে কিছু চ্যানেল আমি দেখলাম যারা কিচ্ছু করছে না, স্ক্রিন রেকর্ড করে তাদের ভিডিওগুলোকে তাদের চ্যানেলে হুবহু চালিয়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভিউজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। সেই সব ক্রিয়েটাররা কিচ্ছু করছেন না, শুধু তাদের ভিডিও তাদের ওর নাম কি বলে লাইভগুলো স্ক্রিন রেকর্ড করে নিজেদের চ্যানেলে ছেড়ে দিচ্ছেন একটা করে শুধু টাইটেল লিখে, এবং সেখানে প্রচুর ভিউজ আর্নিং করছেন তারা। এবার এই যে এইখানে ছেলেটি আর্নিং করছে এবং আমার মনে হচ্ছে এই রিতম এই পলিটিক্সটা করছে সমালোচনাটাকে পুরোদমে জিয়ে রাখার জন্য এবং তার সঙ্গে তাকে মদত দিচ্ছে তার এক্স এবং বর্তমান ঝিমি এবং দিশানি দুইজনই তাকে মদত দিচ্ছে। কারণ এতে ঝিমি ভাবছে আমার হাজব্যান্ডের ইনকাম বাড়ছে আর দিশানি তার চ্যানেলও গ্রো করছে, প্লাস তার রিতমের ওপরে তার যে মনোকল
স্পষ্ট সেটা ব্যক্ত করছে এইভাবে ভিডিওর মারফত। এবং সেইটাকে নিয়ে এই যে স্ট্রিম লাইভগুলো হচ্ছে, কেউ বলছে দিশানিকে ঠকানো হয়েছে, কেউ বলছে ঝিমিকে ঠকানো হয়েছে, কেউ বলছে এর জাস্টিস চাই, কেউ বলছে এর জাস্টিস চাই, কেউ বলছে দুটো বিয়ে ইল্লিগাল, কেউ বলছে না ঝিমি এবং তার হচ্ছে রিতমের বিয়েটা লিগাল এবং তার আগের বিয়েটা দিশানি আর রিতমের যে বিয়েটা সেটা হচ্ছে ইল্লিগাল, কারণ ওদের প্রাপ্তবয়স্ক যখন হয়নি তখন বিয়ে হয়েছে এবং দুটো বিয়েই প্রাপ্তবয়স্ক ছিল না সেই অবস্থায় হয়েছে, তার মানে দুটো বিয়েই ইল্লিগাল। একজন বলছেন দুটো বিয়েই ইল্লিগাল, কেউ বলছেন রিতম আর দিশানির বিয়েটা ইল্লিগাল এবং রিতম এবং রিমির বিয়েটা হচ্ছে লিগাল, কারণ তারা অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ে করলেও এখন তারা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং তাদের বিবাহিত সম্পর্কটা বর্তমানে রয়েছে, এখনো ডিভোর্স হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিয়েটা হচ্ছে লিগাল। এবার এই জায়গায় একটা মতবিরোধ হচ্ছে, সমালোচকদের মধ্যে মতবিরোধের থেকেও সাধারণ মানুষদের মধ্যে মতবিরোধ হচ্ছে, যেটা নিয়ে একটার পর একটা স্ট্রিম লাইভ হচ্ছে এবং সেখানে একাধিক মানুষ তাদের মতামত পেশ করছেন। কালকেও ধরিত্রীদির লাইভে একটা স্ট্রিম লাইভ হয়েছে, আমিও ছিলাম সেখানে, একজন বিশিষ্ট কোনো আর কি ব্যক্তি এসছিলেন যে যিনি আর কি আইনের সঙ্গে জড়িত এবং তিনি বলছেন দুটো বিয়ের একটা বিয়েও লিগাল না, না রিতমের সঙ্গে দিশানির বিয়েটা লিগাল, না ঝিমির সঙ্গে রিতমের বিয়েটা লিগাল, কোনো বিয়েই লিগাল না। তা কাজেই এখানে যখন দুটো বিয়েই ইল্লিগাল তাহলে সেখানে পরকীয়ার সম্পর্ক আসছে কেন ভাই? এবং পরকীয়া আইনত বৈধ, তাহলে পরকীয়া যখন আইনত বৈধ তাহলে এখানে শাস্তির গল্প আসছে কেন? মানে এরকম নানান ধরনের মতামত তৈরি হচ্ছে এবং আলটিমেটলি কি হচ্ছে, সমালোচনাটা গ্রো হচ্ছে, সমালোচনাটা আপ হচ্ছে, মানুষ উত্তেজিত, টান টান উত্তেজনায় মানুষ গিয়ে হা করে গিয়ে যেই চ্যানেলে স্ট্রিম লাইভ হচ্ছে যে মানুষ গিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে রিতমের চ্যানেল, এইদিকে চিঙ্কিদির চ্যানেল, ওইদিকে টিপালের চ্যানেল, ওইদিকে রিতমের মাসির চ্যানেল, ওইদিকে কি বলে ঝিমির কাকিমার চ্যানেল, সব চ্যানেলগুলো লাইন দিয়ে গ্রো করছে এবং এইদিকে আমাদের জাস্টের চ্যানেল গ্রো করছে। তোমরা দেখতে পাচ্ছ যেই চ্যানেলটা দ্বিতীয় চ্যানেল, সেকেন্ড চ্যানেলটা বসে গেছিল দীর্ঘদিন ভিডিও না দেওয়ার জন্য, সেটা থোড়ি সি লিফট करा दे, थोड़ी सी तो लिफ्ट करा दे, कैसे कैसे को दिया है, थोड़ी सी तो लिफ्ट करा दे, যথেষ্ট লিফট হচ্ছে, আপ হচ্ছে, গ্রো হচ্ছে। তাহলে এটা কি ইচ্ছাকৃত একটা সমালোচনাকে চালিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, নাকি যে আজকে এই কিছুক্ষণ আগে একটা ভিডিও আমরা জাস্ট দেখলাম আমি, যে চিঙ্কি মাসি বলছেন মানে রিতমের মাকে এবং রিতমকে উদ্দেশ্য করে যে দিদি আপনি কিন্তু কোনো মতেই আমার মেয়েকে ওই বাড়ির থেকে বেরোতে দেবেন না, বের করবেন না, তাহলে জানেন না, আপনারা জানেন না আপনাদের পেছনে কি ভয়ঙ্কর রকমের একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে। যদি ঝিমি ওই বাড়ির থেকে এক পাও শ্বশুর বাড়ির থেকে বাইরে বেরোয় তাহলে কাল নয় আগুন লেগে যাবে, সেখানে একটা ভয়ঙ্কর আন্দোলন হবে এবং যেটার কথা কিন্তু বারবার বলা হচ্ছে। তো এই টোটাল ব্যাপারটার মধ্যে মাঝখান থেকে এই যে বাবলি ম্যাডামের 65,000-এর গল্প, এর মধ্যে কতটা সত্যতা আছে এটা কিন্তু বিশাল বড় একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা সত্যতা এখনো সামনে আসেনি। কারণ বাবলিদি বলছেন আমি কোনো টাকা নিইনি, বাবলিদির ফলোয়ার্সরা বলছেন দিদি নো ক্লারিফিকেশন, এবং সেইখানে দাঁড়িয়ে এই দিকে যারা বাবলিদিকে মানে সঙ্গীতাদির হয়ে এখন মানে সঙ্গীতাদির পক্ষ হয়ে কাজ করছেন তারা প্রত্যেকে বলছেন বাবলিদি 65,000 টাকা নিয়েছে। এবার আমরা সাধারণ ভিউয়ার্স গোলক ধাঁধায় হ্যাঁ পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তো আমাদের পাগল দশা হচ্ছে। তো এটাই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো।